দর্শক, একদিন আগে শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামাতের সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম। একজনের মারা যাওয়ার ঘটনা ঘটল, বহু আহত হয়েছে, অনেকে হাসপাতালে, এবং গত রাতে এরকম খবরও দেখলাম যে বিএনপির গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ তারও অবস্থা আশঙ্কাজনক। সেরকম অবস্থার রেশ কাটতে না কাটতেই সেখানে আমরা দেখেছি যে স্থানীয় ইওনো, ঝিনাইগাতীর ইওনো এবং ওসিকে ওএসডি করা হয়েছে। গণ্ডগোল করলো, ফ্যাসাদ করলো বিএনপি জামাত, আর ইওনো ওসির ব্যাটার দুইজন চাকরি যাওয়ার মতো অবস্থা, তাদের ওএসডি করা হলো। এরকম পরিস্থিতি একেবারে টাটকা যখন, তখন আবারও বিএনপি এবং এবার জামাতের জায়গায় এনসিপি, বিএনপি এনসিপির সংঘর্ষের ঘটনা এবং বেশ কিছু আহত হওয়ার ঘটনা। এবার ঘটনাটা ঘটল নোয়াখালীতে। তার মানে নির্বাচনের আগে এই অবস্থা থামছে না, এবং সরকার যখন একেবারে বিবৃতি প্রকাশ করছে, বিজ্ঞপ্তি দিচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালকেও বিবৃতি দেওয়া হয়েছে যে যেখানেই যা ঘটনাগুলো ঘটছে, এবার এই ঘটনাগুলো যদিও সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে বলা হচ্ছে, গতকালকেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম বিজ্ঞপ্তি প্রচার করতে আমরা দেখেছি যে নির্বাচনের দিন কিংবা তার আগে সহিংসতার ঘটনা ঘটলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে। এরকম কথা যখন তাদের কাছ থেকে আমরা শুনছি, সরকারের তরফ থেকে শুনছি, তখন বিএনপি ভার্সেস জামাত অথবা এনসিপি এই ব্যাপারগুলো ঘটছে। নোয়াখালীতে কি ঘটলো? সামান্য ঘটনাকে কেন্দ্র করে এত বড় ঘটনায় রূপান্তরিত হলো কেন ব্যাপারটা? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেরপুরের ঝিনাইগাতীর পরে এবার নোয়াখালীতে এবার বিএনপির প্রতিপক্ষ জামাতের জায়গায় এনসিপি। তার মানে ওই একই কথা, জামাত এনসিপি তারা জোট এবং তারা এক পক্ষ হিসেবেই যেহেতু এখন দেখছি, তার মানে বিএনপির প্রতিপক্ষ তারাই। সেই ঘটনাগুলোই নিয়মিতভাবে ঘটছে দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু সবথেকে বড় আকার ধারণ করেছিল শেরপুরের ঝিনাইগাতীতে। এবার নোয়াখালীতে যেটা হলো, গণমাধ্যম কি বলছে, নিউজ 24-এর শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে নোয়াখালীতে বিএনপি এনসিপি সংঘর্ষে আহত 10। বিশাল একটা মারামারির ছবিও দিয়েছে তারা। নোয়াখালীর দ্বীপ জেলা হাতিয়ার নলচিরা বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চলাচল চালুর দিন বিএনপি এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 10 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজকে বিকেলে ফেরি মহানন্দা উদ্বোধনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকায় গত কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এই ফেরি সার্ভিস চালু হলে প্রায় 7 লাখ হাতিয়াবাসীর জন্য এই নৌ রুটে দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর হবে এবং যানবাহন ও মালামাল পরিবহন আরও সহজ হবে বলে জানা গেছে। উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 হাতিয়া আসনে এনসিপি তথা 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের চেষ্টা এটার পেছনে ছিল, এরকমটাও বলছে এই গণমাধ্যম। অর্থাৎ গণমাধ্যম এক ধরনের এনসিপির পক্ষেই অবস্থান নিচ্ছে। কিন্তু বাংলাদেশে এনসিপি কতটা শক্তিশালী হয়ে উঠেছে কিংবা কতটুকু শক্তি সঞ্চয় করতে পারলো যে তারা বিএনপির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে? বিএনপির মতো এত বড় একটা সংগঠিত শক্তি, তাদের সঙ্গে জামাতের পেরে ওঠাই যেখানে একটা প্রশ্নসাপেক্ষ ব্যাপার, তখন এনসিপি কেন এই লড়াইয়ে নামছে? নাকি এনসিপিও এই নির্বাচনের প্রাক্কালে পরিবেশটা গরম হোক এটা চাইছে? অবশ্য এনসিপির কথা যখন বলছি, তখন বিএনপিকে আপনি দুধে ধোয়া তুলসী পাতা হিসেবে আখ্যা দিতে পারবেন না। তাদেরও নিশ্চয় দায় রয়েছে, কারণ এক হাতে তালি বাজে না। এই সংঘর্ষের ঘটনা যেহেতু ঘটেছে, সেহেতু এক হাতে তালি বাজার কথা নয়। কিন্তু এই যে গণমাধ্যমের দায়সারা যে রিপোর্ট, যে ঘটনা ঘটেছে, 10 জন আহত হয়ে গেল, কিন্তু
এটার পেছনে যে কারণ, কারা এটা লাগালো, কারা গ্যাঞ্জাম ফ্যাসাদটা শুরু করলো, কাদের ইন্ধনে এই কাজগুলো হলো, এরকম কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা এখন পর্যন্ত গণমাধ্যমে দেখিনি। সেই কারণেই একেবারে স্পেসিফিকলি বলা যাচ্ছে না যে এই ঘটনার জন্য দায় কাদের, এই ঘটনার জন্য দায় বিএনপির নাকি এনসিপির। দায় জারি হোক, ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো বলে দিচ্ছে নির্বাচনের প্রাক্কালে আগামী নির্বাচন খুব একটা শান্তিপূর্ণভাবে হয়তো হবে না। যখন আজকেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের পরিবেশ খুবই ভালো থাকবে, কোনো সমস্যা নেই। যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে ঝিনাইগাতির যে ঘটনাটা ঘটেছে শেরপুরের, সেটাকে তিনি তুলনা করেছেন এভাবে, মানে তিনি ভালো মানে মজার মজার কথাও বলতে পারেন। তিনি এভাবে বর্ণনা করলেন যে পরিবারে দুই ভাইয়ের মধ্যে যখন ঝগড়া লাগে তখন অনেক সময় বাবা মাও সেই ঝগড়া থামাতে হিমশিম খায়, বাবা মাও ঝগড়া থামাতে পারে না। কারণ আপনার পরিবারে হয় না দুই ভাই মারামারি লাগলো, ঝগড়া ফ্যাসাদ লাগলো, তখন বাবা মাও কিন্তু অসহায়ের মতো সেগুলো দেখতে বাধ্য হয়। তারা সেই ঝগড়া ফ্যাসাদের ভেতরে ঢুকে সেগুলো থামাতে পারে না। অর্থাৎ বিএনপি এবং জামাতকে তিনি দুই ভাই হিসেবে আখ্যা দিচ্ছেন এবং তার সরকারকে বাবা মা হিসেবে আখ্যা দিচ্ছেন। কিছুদিন পরেই দেখা যাবে এই বাবা মাকে পুরো জাতি ব্যর্থ বাবা মা হিসেবে যখন আখ্যা দেবে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই ধরনের মজার মজার গল্প আমার মনে হয় যে টাকশালে কিংবা জাদুঘরে রেখে দেওয়া হবে। কোনো একটা সময় পরবর্তী প্রজন্ম অডিও কিংবা ভিডিওর মাধ্যমে এগুলো দেখতে পারবে যে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি বিভিন্ন বিষয়ে এরকম মজার মজার গল্প বলতে পারতেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।